সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। এই সময়ে ওভারওয়েট অথবা ওবেসিটি একটি ওয়ার্ল্ড ওয়াইড একটি সমস্যা এবং আমরা জানি যে ওবেসিটি যুক্তরাষ্ট্রে একটি কমন ইস্যু হলেও পুরো বিশ্বব্যাপী এই সময়ে ওয়েট লস নিয়ে অনেক বেশি কাজ চলছে এবং ইন্ডিভিজুয়ালি অলমোস্ট এভরিওয়ানই কোনো না কোনো সময়ে ওয়েট লসের জন্য হয়তো বা একটি সিচুয়েশন ফেস করছেন। শখের বসে অনেকেই এখন অনেক রকম ভাবে হয়তোবা জিরো ফিগার বা এ ধরনের শেপ গুলো অ্যাচিভ করার চেষ্টা করে থাকলেও ওভারওয়েট অথবা ওবেসিটি আসলেই কিন্তু একটি বড় রকমের সমস্যা, যেটা থেকে আমাদের প্রায় অধিকাংশ অসুখী হওয়ার একটি সম্ভাবনা থাকে। এবং সেই অবস্থা থেকে আসলে আমরা কিন্তু এখন নানা ধরনের পদক্ষেপ নেবার চেষ্টা করছি। সেই সাথে বর্তমান সময়ে কিছু ওষুধ বাজারে প্রচলিত আছে যেগুলো খুব কমনলি ইউজ হচ্ছে, অনেক সময় হয়তোবা অ্যাবিউজও হচ্ছে। ওজেম্পিক এই নামটি এখন অনেক বেশি পরিচিত এবং একই সাথে ওয়েট লসের জন্য আরো কিছু মেডিকেশন কিন্তু বাজারে এখন অনেক বেশি প্রচলিত। ওজেম্পিক যদিও টাইপ 2 ডায়াবেটিসের জন্য কমনলি ইউজ হলেও অনেকে কিন্তু ওয়েট লস পারপাসে অনেকভাবেই এটা ইউজ করবার জন্য চেষ্টা করে থাকে। আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিব ওজেম্পিক এবং আদার ওয়েট লস রিলেটেড মেডিকেশন গুলো সম্পর্কে, সেগুলোর নানা ধরনের ইন্ডিকেশন এবং সাইড ইফেক্ট এবং আসলে কি আমি সঠিক ব্যক্তি কিনা এটা ব্যবহার করবার জন্য, এটা কতটা নিরাপদ এবং আমার কি কি আরো জানা উচিত। এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। ডক্টর তানভীর হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং হাফসা আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি ইম্পর্টেন্ট অনুষ্ঠান আয়োজন করার জন্য। ডক্টর হোসেন, আমি জানি যে এই মুহূর্তে সারা পৃথিবীতে আসলে ওজেম্পিকের ব্যবহার এবং সাথে আরো বেশ কিছু মেডিকেশনের ব্যবহার হচ্ছে এবং যার প্রধান কারণই হচ্ছে ওয়েট লস পারপাস। এবং এই বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমাদের দর্শকদের মনে রয়েছে এবং হয়তোবা আপনি ব্যক্তিগত পর্যায়েও বিশ্বাস করেন যে এই ইনফরমেশন গুলো আসলে সকলের জন্যই জানা এই মুহূর্তে ভীষণভাবে জরুরি, সেখান থেকে আজকে আমাদের এই আলোচনার আয়োজনটি করা। তো আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রধান যে ইস্যু, এই যে ওয়েট লস একটি ব্যাপার এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী ভীষণভাবে এটা জনপ্রিয় এবং প্রচলিত। তো ওয়েট লস ব্যাপারটা এত ভিগোরাসলি আসলে এটা একটি লাইফস্টাইলের পার্ট হয়ে গিয়েছে যে আমাকে একটি স্ট্যান্ডার্ড বডি ওয়েট মেনটেন করতে হবে, যেটা আসলে অনেক ভালো। আমরা জানি যে সেই জায়গা থেকে কখনো কখনো আমরা কোনো বয়সের এজ গ্রুপের মানুষদের ভিতরে এটার একটি টেন্ডেন্সি দেখি, যেটা অনেক সময় অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা এ ধরনের আরো অনেক সিচুয়েশনের জন্য দায়ী হতে পারে। কিন্তু আসলে কিন্তু ওভারওয়েট অথবা ওবেসিটি এই সিচুয়েশন গুলোর জন্য একটি স্ট্যান্ডার্ড ওয়েট অ্যাচিভ করাটা আসলে অনেক সময় লাইফ সেভিং একটি অ্যাটিটিউড হতে পারে। তো সেখান থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা আসলে ওভারওয়েট এবং ওবেসিটি কোন সিচুয়েশন গুলোকে বলছি এবং আমরা জানি যে ওভারওয়েট বা ওবেসিটি রিলেটেড অনেক ধরনের কমপ্লিকেশনস কিন্তু হয়ে থাকে, সেগুলো সম্পর্কে একটু জেনে নিব। তো প্রথমেই আমি জানতে চাচ্ছি যে ওভারওয়েট এবং ওবেসিটি বলতে আমরা কি বুঝছি এবং এই মুহূর্তে বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ডটা কি। আচ্ছা, তো ওভারওয়েট এবং ওবেসিটি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমরা পরের যে আলোচনা সেটা যেতে হলে আমাদেরকে ডেফিনেটলি জানতে হবে যে আমরা কেন এটা নিয়ে এত আলোচনা করছি। এখন ইউনাইটেড স্টেটসে বছরে প্রায় $200 to $240 বিলিয়ন যে খরচ হয় সরকারের, সেটা হয় হলো ওবেসিটি রিলেটেড প্রবলেম, বিভিন্ন ধরনের মেডিকেল ইস্যুস। Obesity is related to a lot of different medical issues এবং সেই জন্যই ওবেসিটি জানাটা খুব প্রয়োজনীয় একটা সাবজেক্ট। আমরা যখন ওবিস বলি বা ওভারওয়েট বলি, ওভারওয়েট হলো ওবেসিটির পূর্বের
ধাপটাকে বলি আমরা, এবং এটা আমরা দেখি বিএমআই থেকে, বেসাল মেটাবলিক ইন্ডেক্স থেকে, এবং বিএমআইটা ক্যালকুলেট করা হয় আমাদের ওজন এবং আমাদের হাইটের উপরে। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক যে একটা লোক লম্বা হতে পারে, তার ওয়েটটা ডিফারেন্ট হবে এবং তার আইডিয়াল ওয়েটটা ডিফারেন্ট হবে। একটা লোক যদি খাটো হয়, তার আইডিয়াল ওয়েটটা ডিফারেন্ট হবে। সেই জন্য বিএমআই ক্যালকুলেট করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার মনে জানতে পারেন যে আমার বিএমআইটা কত, আপনি যে কোনো জায়গায় যদি গুগল করেন বিএমআই ক্যালকুলেটর, তাহলে আপনি আপনার বিএমআই জানতে পারবেন। 18.5 এবং 24.9 এর মধ্যে যারা বিএমআই, তারা হলো নর্মাল বিএমআই। এগেইন 18.5 to 24.9। তো এই যে বিএমআই, এটা হলো নর্মাল বিএমআই। 24.9 এর পরে অবশ্যই 25, 25 to less than 30 which is 29.9, এটা হলো ওভারওয়েট, এবং 29 এর পরে 30 and above হলো ওবিসিটি, যেটাকে যা আজকের মূল আমাদের আলোচনার বিষয়। এবং আরেকটা কথা না বললেই নয় যে সাউথ এশিয়ান মেন অ্যান্ড উইমেন ইন ইউনাইটেড স্টেটস, যারা এদেশে থাকি আমরা, যারা চলে এসেছি এই জেনারেশন এবং নেক্সট জেনারেশনের মধ্যে, তাদের যে স্ট্যাটিস্টিক্সটা একেবারে কারেন্ট স্ট্যাটিস্টিক্স নেই। তবে বছর 7-8 আগে যখন দেখা হয়েছিল, তখন দেখা গেছে যে 25%, 25% অফ মেন যারা হলো সাউথ এশিয়ান অরিজিন, সাউথ এশিয়ান। আপনি মিন করছেন যে আমাদের সাবকন্টিনেন্টের যারা? একেবারেই সত্যি, সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই 5টা দেশকে মিলিয়ে ওরা স্টাডি করেছিল। সেখানে তাদের 25% মেন and 37% women were considered obese। এবং এটা একটা যে ছবি আমরা দেখতে পাই, এখনো সম্ভবত সেটাই রয়ে গিয়েছে। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি বলছিলেন যে এই ধরনের সাবকন্টিনেন্টে যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওবেসিটি যে রেঞ্জটা দিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ভাবে, যে 29 এর অ্যাবাভ হলে, 30 and অ্যাবাভ হলে আমরা বলছি ওবিস। কিন্তু আমরা সাবকন্টিনেন্টের ক্ষেত্রে দেখছি যে সেখানে 27 থেকেই ওবেসিটির যে কমপ্লিকেশন গুলো, সেগুলো আর্লি অ্যাপিয়ার করছে। তো আমি একটু জানতে চাইবো যে এই যে ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশনস, এই কমন কমপ্লিকেশনস গুলো কি, বিশেষভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষদের ভিতরে কোন কমন কমপ্লিকেশনস গুলো আমরা অবজার্ভ করছি, এবং সেখান থেকে আমাদের দর্শকদের আসলে কি কি জানা জরুরি? কতগুলো খুব ইম্পর্টেন্ট কতগুলো কনসিকুয়েন্সেস আমরা দেখি। তার মধ্যে প্রধান কনসিকুয়েন্স বলা যায় যে কার্ডিওভাস্কুলার ডিজিজেস। তো কার্ডিওভাস্কুলার ডিজিজ কি? আমরা অনেক শুনি যে আমাদের মুখের হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক বলতে বোঝা যায় যে হার্টের যে আর্টারি গুলো আছে, সেই আর্টারি গুলো বন্ধ হয়ে যায় অথবা চিকন হয়ে যায়, যাতে আর্টারি দিয়ে আর ব্লাড যেতে পারে না। আমি এই জন্য বলছি যে সাধারণ দর্শক যেন বুঝতে পারেন যে আমি কি বলছি। তো এই ওবেসিটির সাথে এর একটা রিলেশনশিপ আছে, যে হার্ট অ্যাটাক অনেক বেশি হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এখানে একটা স্টাডি হয়েছে এই দেশে, সেটা হলো যে মিডিয়েটার্স অফ অ্যাথেরোস্ক্লেরোসিস ইন সাউথ এশিয়ান লিভিং ইন আমেরিকা, এটাকে নাম দিয়েছে ওরা মাসালা স্টাডি। এই স্টাডিটাতে দেখা গেছে যে সাবকন্টিনেন্টাল মেন অ্যান্ড উইমেন হ্যাভ মোর ইনসিডেন্টস of coronary artery disease, about heart attack, compared to white Americans and compared to other Asians like Japanese and Chinese and Malaysians and Indonesians. তো এদের তুলনায় বাংলাদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ানদের যে হার্ট অ্যাটাক হয়, সেটা শুধুমাত্র যে ফ্রিকোয়েন্সি বেশি হয় তাই না, এর ফ্যাটালিটি মানে ডেথ রেট ইজ হায়ার কম্পেয়ার টু অন্য কোহর্ট স্টাডি। এবং দেখা গেছে যে এদের অন্যতম প্রধান যে যোগসূত্র, সেটা হলো যে ওবেসিটি ইজ ওয়ান অফ দেম, হাই কোলেস্টেরল ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড ডায়াবেটিস ইজ ওয়ান অফ। ইন্টারেস্টিংলি যাদের ওবেসিটি আছে তাদের হাই কোলেস্টেরল এবং ডায়াবেটিস দুটো হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো এমন ভাবে ইন্টারলিঙ্কড যে বোঝা যায় যে ওবেসিটিকে যদি ট্রিট করা হয়, তাহলে এই সমস্যাগুলোর কিছুটা হলেও সমাধান হবে।
আমাদের এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ওজেম্পিক এই ওষুধের নামটি ব্যাপকভাবে জনপ্রিয় এবং যার প্রধান ইন্ডিকেশন এই জনপ্রিয়তার পিছনে যে কারণটি সেটি হচ্ছে ওয়েট লস। তো আমি জানতে চাইবো যে ওজেম্পিক মেডিকেশনটি আসলে প্রধানত আমরা যখন ইউজ করা শুরু করলাম এর প্রধান ইন্ডিকেশন কি ছিল এবং কারা কারা আসলে ওজেম্পিক ব্যবহার করবার জন্য একজন উপযোগী ব্যক্তি? আচ্ছা, Ozempic একটা one of the 3 drugs that are available in the market which is known as GLP-1 receptor agonist. এটা হলো আমাদের শরীরে একটা GLP-1 রিসেপ্টর আছে যেটার কাজ হলো ইনসুলিন সিক্রেশন করা এবং আমরা পরে জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি এই ওষুধটা নিলে আমাদের অ্যাপেটাইটও কমে যায় এবং there are multiple reasons. I can talk about that a little bit later. এবং এই যে অজেম্পিক ওষুধটা তাছাড়া টার্জেপেটাইড নামে আরেকটা ওষুধ আছে, একটা সাক্সেনজা নামে আরেকটা ওষুধ আছে, কিন্তু এই অজেম্পিক অথবা সেমিগ্লুটাইড অনেক বেশি জনপ্রিয় হয়েছে কারণ এটা প্রথমে এসছে মার্কেটে এবং এটা কিন্তু আপনাদের সবার জানা দরকার যে এটা FDA অ্যাপ্রুভড। এদেশে একটা ড্রাগ অ্যাপ্রুভাল করার আগে অনেক ধরনের টেস্টিং করা হয় যে এটা আমাদের জন্য ক্ষতিকর কিনা এবং উই লুক অ্যাট থিংস দিস ওয়ে যে আমাদের রিস্ক বেনিফিট রেশিওটা বেনিফিটটা বেশি কিনা। যদি আমরা দেখি যে বেনিফিট বেশি রিস্ক কম তাহলে আমরা সেই ওষুধটাকে অ্যাপ্রুভ করি। FDA এটাকে অ্যাপ্রুভ করেছে অরিজিনালি ডায়াবেটিসের জন্য, পরে এটা ওয়েট লসের জন্য সেপারেটলি। ইট ইজ নট জাস্ট ডায়াবেটিস অ্যান্ড ওয়েট লসের জন্য এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, সাথে আরো 2টা ওষুধ টার্জেপেটাইড এবং সাক্সেনজা দুটাতেই করা হয়েছে। তো এই ওষুধটা বা সেমিগ্লুটাইড অথবা অজেম্পিক ডেফিনেটলি রিডিউসেস সুগার, যে ডায়াবেটিসের জন্য এটা খুব ভালো ওষুধ কারণ এটা ওয়ান্স এ উইক এবং এটা দেখা গেছে যে HbA1c হিমোগ্লোবিন A1c এটাকে খুব সিগনিফিকেন্টলি রিডিউস করা এবং মানুষের কমপ্লায়েন্স রেট বেড়ে গিয়েছে। আমরা ভীষণ ব্যস্ত থাকি, ওষুধ খেতে ভুলে যাই, ইনসুলিন নিতে ভুলে যাই, আবার ভাবি যে আমি যাব এত দূরে ট্রেন নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা খেতে পারবো কিনা, ইনসুলিনটা না নেই কারণ আবার সুগার কমে যাবে। কিন্তু অজেম্পিক একবার নিলে 7 দিন যেহেতু সিস্টেমে থাকে, it has improved আমার পেশেন্টের পপুলেশনের কথাই বলছি, it has improved compliance, it has improved sugar control, it has improved hemoglobin A1c. এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো সাথে সাথে এদের ওয়েট লসটা হচ্ছে এবং আমরা কিছু ওরাল মেডিকেশনও এর থেকে বাদ দিতে পারছি। আচ্ছা, তো আমি জানি যে এই মুহূর্তে আসলে ওজেম্পিক কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইডই একটি প্রচলিত ড্রাগ যেটা মানুষ চেষ্টা করছে ওয়েট লস পারপাসে ইউজ করবার জন্য, যদিও এর প্রধান ইন্ডিকেশন আসলে ডায়াবেটিস। তো অনেক সময় আমি এটা শুনে থাকি যে কেউ হয়তো বা এটা ব্যবহার করলেন এবং পরবর্তীতে তিনি জানতে পারলেন যে আসলে এটার অনেক রকম সিচুয়েশন আছে এবং সাইড ইফেক্ট আছে এবং তিনি হয়তো বা আসলে একজন পারফেক্ট ক্যান্ডিডেট ছিলেন না ওষুধটি ব্যবহার করবার জন্য। তো আপনি যদি খুব স্পেসিফিক ভাবে একটু শেয়ার করেন যে আসলে এই ওষুধ ব্যবহার করবার জন্য, কোয়ালিফাই করবার জন্য আমরা কি কি সিচুয়েশন যুক্তরাষ্ট্রে আমরা দেখে থাকি একজন রোগীর ক্ষেত্রে? প্রধান ইন্ডিকেশন যেটা আমরা ইউজ করি সেটা হলো যে একজন রোগীকে 2টা অথবা 3টা ওরাল এজেন্ট দেয়া হয়েছে কিন্তু কোনোভাবে হিমোগ্লোবিন A1c কন্ট্রোল বা সুগার কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আমরা অজেম্পিক দিয়ে থাকি এবং তখন একটা মানুষ কি শুকনা না চিকন আমরা সেটা কনসিডার করি না, মোটা কিনা সেটা আমরা কনসিডার করি না, কারণ আমাদের মেইন গোল হলো সুগারটাকে কন্ট্রোল করা। কিন্তু আমাদের কাছে একটা পেশেন্ট থাকে যে পেশেন্টের সুগার বেশি আবার ওবিসিটিও আছে এবং আমরা জানি যে ওবিসিটি থাকার ফলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তো তখন এই ওষুধটা খুব একটা দরকারি ওষুধ আমি বলবো এবং আমরা প্র্যাকটিসে এখন দিয়ে থাকি এবং অনেক ইন্স্যুরেন্স কোম্পানি এখন অ্যাপ্রুভ করে থাকে ডায়াবেটিস থাকলে। তবে আইসোলেটেড যেটা আজকের
মূল প্রতিপাদ্য বিষয় যে ওবিসিটি, আইসোলেটেড ওবিসিটি যদি থাকে, তার যদি ডায়াবেটিস নাও থাকে, আমরা কিন্তু তাকে এই ওষুধটা দিয়ে ওবিসিটিটা কমাতে পারি। ওবিসিটির অন্য যে সাইড ইফেক্ট গুলো আছে, ওবিসিটির অন্য যে ইফেক্ট গুলো আছে আমাদের জীবনে এবং রোগ শোকে, সেগুলিকে কন্ট্রোল করার জন্য ইট ইজ এ টাইপ অফ প্রিভেনশন দ্যাট ওয়াজ নট অ্যাভেলেবল বিফোর। আপনি বললেন যে ওজেম্পিক প্রধানত অ্যাপেটাইট কমিয়ে দেয়, কিন্তু আমি যদি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই যে এক্স্যাক্টলি কিভাবে এই ওয়েট লস মেডিকেশন গুলো আসলে আমাদের শরীরে যে কাজ করছে। আমাদের শরীরে একটা হরমোন আছে নাম গ্রেলিন, GHRELIN। গ্রেলিন হলো আমাদের স্টমাক, তারপরে ইন্টেস্টাইন, এখানে যে এন্ডোক্রাইন সেল আছে সেখান থেকে সিক্রেশন হয়। যখনই আমাদের স্টমাক এমটি হয়ে যায় তখন গ্রেলিন সিক্রেশন হয়। গ্রেলিনের কাজ হলো আমাদের অ্যাপেটাইটটাকে ইনক্রিজ করা। আমাদের যে ক্ষুধা লাগে, আমরা কেন ক্ষুধা লাগে কেন, তো গ্রেলিন ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমাদের এই ওষুধটা সেমাগ্লুটাইড এবং আমি যে আরো দুটো নাম বলেছি, টার্সেপেটাইড এন্ড সাক্সেন্ড্রা, এরা হলো এই গ্রেলিনটাকে ইনহিবিট করে। সেটা হলো একটা মেকানিজম। আরেকটা মেকানিজম হলো যে আমাদের যে গাট, GI ট্র্যাক্ট, স্টমাকের পোর্শন অফ দ্য স্টমাক, ইট মুভস অল দ্য টাইম, আমরা জানি এটাকে পেরিস্টালসিস বলে। এই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট বা এই তিনটা ওষুধ এরা কি করে, এটাকে স্টমাকটাকে স্লো ডাউন করে দেয় এবং স্টমাক এমটিং যেটা প্রতি সেকেন্ডে হচ্ছে সেটাও কমিয়ে দেয়। ফলে যেটা হয় যে আমাদের স্টমাকে বেশি সময় ধরে খাবারটা থাকে, আমার একটা ফুলনেস থাকে, ফলে এত সহজে খিদা লাগে না। আমাদের যেটা হয় যে 2-3 ঘন্টা পরে এমটি হয়ে গেল, মানে আমি একটু কিছু খাই। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করে, কারণ স্লোনেস অফ দ্য স্টমাক এন্ড গাট, যার জন্য অনেকে নজিয়া ভমিটিং হয় আর কি। আচ্ছা, আমরা জানি যে এই ওষুধগুলোর বেশ কিছু কমন সাইড ইফেক্ট আছে। তো আমি জানতে চাইবো যে আমরা পেশেন্ট অবজার্ভ করে বা আমাদের রিসার্চে কোন সাইড ইফেক্ট গুলো মোস্ট কমন সাইড ইফেক্ট হিসাবে এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। প্রধান সাইড ইফেক্ট যেটা আমরা দেখি সেটা হলো নজিয়া ভমিটিং। এটা যেহেতু স্টমাকটাকে স্লো করে দেয়, অনেক সময় বিশেষ করে হায়ার ডোজে এটা খুব কমন প্রবলেম। অনেক সময় আমাদেরকে ডোজ কমিয়ে দিতে হয়, কারণ এটার নজিয়া ভমিটিংটা খুবই কমন। নাও সাম পিপল, কিছু মানুষ এটার সাথে যদি কিছুদিন থেকে যায় ওই ডোজে, দেখা গেছে যে ধীরে ধীরে এটা কমে যায়। এটাও স্টাডিতে দেখা গেছে যে একটা ডোজে নজিয়া ভমিটিং শুরু হলেও হয়তো 3rd-4th ডোজের পরে দেখা যায় যে ওটা কমে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট, কারণ এই সাইড ইফেক্টের জন্যই অনেকে ওয়েট লুজ করে, আবার এই সাইড ইফেক্টের জন্য অনেকের শরীর খারাপ হতে পারে। তো উই কাইন্ড অফ ব্যালেন্স দিস, যে আমরা জিজ্ঞাসা করি যে তোমার নজিয়া ভমিটিং কি এত খারাপ যে তুমি পানিও খেতে পারো না বা সিম্পল ছোট খাবার খেতে পারো না? তো সেটা যদি না হয় তাহলে আমরা কন্টিনিউ করি। নজিয়া ভমিটিং যদি লাইফ স্টাইল কে বিঘ্ন ঘটায় তখন আমরা ওটা ডিসকন্টিনিউ করতে হয়। আরেকটা হলো কনস্টিপেশন, যেহেতু গাটটাকে স্লো করে। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি বলছিলেন যে পানি বা খাবার, এমনকি পানি খেলেও ওই সময় বমি হয়ে যেতে পারে। যখন ধরেন অ্যাবাউট আমার যে এক্সপেরিয়েন্স সেটা 10% পেশেন্টের হয়, কিন্তু স্টাডিতে দেখা গেছে যে 20% পেশেন্ট হ্যাড টু ডিসকন্টিনিউ Ozempic or related medication because of the side effect, not just nausea vomiting, because of the side effect. Originally, nausea vomiting percentage was about 5% of in the studies that they have done in the early stage. এটা কি প্রধানত যেহেতু স্টোমাক প্রসেসিংটা অনেক স্লো হয়ে যাচ্ছে, সেই কারণে পরবর্তীতে ওটা নজিয়া ভমিটিং কে ট্রিগার করতে পারে, সেটাই মূল কারণ। এবং একই কারণে ডায়রিয়াও হয়ে থাকে। ডায়রিয়া খুব ইন্টারেস্টিং। ডায়রিয়া আসলে খুব কমন না, কিন্তু যদি চিন্তা করেন যেহেতু গাটটাকে স্লো করে, ডায়রিয়া হওয়ার কথা না, কনস্টিপেশনেরই হওয়ার কথা।
কিন্তু কোনো পেশেন্ট, দিস এ ভেরি স্মল অ্যামাউন্ট নাম্বার অফ পেশেন্ট ক্যান হ্যাভ ডায়রিয়া। এবং আমার পেশেন্টের যে দুজন পেশেন্টের আমার এর মধ্যে গত 1-1.5 মাসে ডায়রিয়া হয়েছিল, আমাদেরকে একটা শট হোল্ড করে সেকেন্ড শটটা যখন আবার দেয়া হয়েছে 14 দিন পরে, দেন ইট ওয়েন্ট অ্যাওয়ে। তো উই আর নট এন্টায়ারলি শিওর। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই ওষুধগুলো রিলেটিভলি নতুন, তো আমরা এই সব মনিটর করছি এবং সেই অনুযায়ী অনেক সময় পেশেন্টকে ওষুধ দেয়া হয় যে, এবং বলে দেয়া হয় যে দিজ আর দ্য অ্যান্টিসিপেটেড সাইড এফেক্ট। জি, আপনি বলছিলেন অন্য সাইড এফেক্ট গুলোর কথা। তো আর কি সাইড ইফেক্ট আছে ছাড়া, যেমন অনেক সময় দেখা যায় যে আপনি যখন ওষুধ খান, হাইপার টেনশনের ওষুধ, যেহেতু ওষুধটা অনেক সময় যাদের গাট খুব স্লো হয়ে যায়, ওষুধটা অনেক সময় স্টমাকে বেশি থেকে যায় এবং স্টমাকের অ্যাবজর্পশন এত ভালো না হতে পারে, খুব কম পরিমাণ অ্যাবজর্পশন হয় হলো নেক্সট পার্ট অফ দ্য গাটে। তখন এই ওষুধের যে কাজ সেটা ব্যাহত হতে পারে। এই জন্য যাদের হাইপার টেনশন আছে বা অন্য প্রবলেম আছে, তাদেরকে আমরা বলি একটু মনিটর করে নেওয়া ওষুধটা শুরু করলে, যে আপনার অন্য ওষুধগুলি ভালো মতো কাজ করছে কিনা। ইন্টারাকশন খুব একটা বেশি নেই অন্য ওষুধের সাথে, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট উই সি দ্যাট ক্যান এফেক্ট যে আমাদের অন্য রোগগুলোকে। আচ্ছা, তো আমরা জানি যে অনেকেই কিন্তু অনেক সময় জানতে চান যে আচ্ছা আমার ওয়েটটা একটু বেশি, হয়তোবা ওবেস না, ওভারওয়েট যে রেঞ্জটা সেটার ভিতরেই পড়ে। তো অনেকেই জানতে চান যে আমি কি ওজেম্পিক নিতে পারি কিনা, বা অনেকে হয়তোবা নিচ্ছেন এবং তিনি শুনলেন যে আসলে এটা তার নেওয়া ঠিক না। তো এবং তখন অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক প্রশ্ন, এমনকি আমি শুনেছি কেউ এরকমও প্রশ্ন করছেন যে আচ্ছা এই ওষুধটা তো আমি নিচ্ছি, বাট আমি জানতে পারলাম যে এটা নাকি আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ডাইজেশন সিস্টেম এটাকে পার্মানেন্টলি চেঞ্জ করে দিবে এবং পরবর্তীতে আমি আর স্বাভাবিক মানুষের মতো আমি ওষুধ ছাড়া জীবনযাপন করতে পারবো না, হুইচ মিনস যে তারা স্বাভাবিকভাবে যে খাওয়া দাওয়ার যে প্রসেসটা মানুষের জীবনে চলে, যে একটা মানুষ নির্দিষ্ট সময় পরে তার ক্ষুধা লাগে এবং তিনি খাবেন এবং সেটা ডাইজেস্ট করবেন, তিনি সেই ক্যাপাসিটিটা হারিয়ে ফেলবেন এবং এটা নিয়ে আমি দেখেছি অনেকেই খুব উদ্বিগ্ন হয়ে যান। তো এই বিষয়ে একটু জানতে চাইবো আপনার মত। প্রথমত যে আপনি যে প্রশ্নটা শুরু করলেন সেটা হলো খুব ইম্পর্টেন্ট, যে আমার যে পারসেপশন আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি মোটা বা আমি শুকনা, দ্যাট ইজ অ্যান অ্যাকাউন্ট। আমি সেটাকে সবসময় বলি যে তুমি তোমার সম্পর্কে কি ভাবছো তার চাইতে লেটস লুক এট দ্য নাম্বার, যে তোমার কি এই সমস্যা আছে কিনা, ওভারওয়েট অথবা ওবেসিটি আছে কিনা। ওভারওয়েট পেশেন্টের যাদের অন্য মেডিকেল প্রবলেম আছে, যেমন হাই ইনসিডেন্স অফ কোরোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক, তারপরে স্লিপ অ্যাপনিয়া, লিভার প্রবলেম, বিশেষ করে ফ্যাটি লিভার এবং ডায়াবেটিস, তাদেরকে আর্লি 27 যখন হয় বিএমআই, তখন এই ওষুধটা দেওয়া যায়। কিন্তু খুবই স্ট্রিক্ট রুলস হলো যে কারো যদি কোনো মেডিকেল প্রবলেম না থাকে এবং 27 কম যদি বিএমআই হয়, 27 এর কম, তাহলে এই ওষুধ দেওয়া ঠিক হবে না। এটা একটা খুব স্ট্রিক্ট রুল এবং আমরা এটা ফলো করি। আমি জানি যে এখন অজেম্পিক আপনি ইচ্ছা করলেই ওয়েব থেকে কিনতে পারেন, কারণ অজেম্পিক অল্টারনেটিভ যেটা সেমিগ্লুটাইড বিভিন্ন নামে বিক্রি হয়, অনেক কোম্পানি বিক্রি করে, কিন্তু শুধু আমাকে সুন্দর দেখাবে এই জন্য একটা ওষুধ ব্যবহার করা ঠিক নয়। এবং একই সাথে যেটা অনেকেই জানতে চায় যে আমি ওষুধটি নিচ্ছি, তিনি হয়তোবা একজন কোয়ালিফাইড পারসন ওষুধটি নেওয়ার জন্য, কিন্তু অনেকের কাছেই জানতে পেরেছেন যে তার ডাইজেস্টিভ সিস্টেমটি পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে এবং যখন তিনি এই ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন তখন আর তিনি একজন স্বাভাবিক মানুষের মতো ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করতে পারবেন না, হুইচ মিনস যে তিনি তার লাইফের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবেন। তো এই প্রশ্নটা অনেকে খুবই কমনলি জানতে চান, তো আপনার কাছে আমি জানতে চাই। এটার উত্তর আমরা জানি যে আসলে
দেখা গেছে যে অজেম্পিক অথবা টার্জেপেটাইড বন্ধ করে দেওয়ার পর মানুষ খুব তাড়াতাড়ি উইদিন ফিউ মান্থস ওয়েট গেইন করে। তার মানে হলো যে অজেম্পিক এবং টার্জেপেটাইডের যে ইফেক্টটা, সেটা হলো এটা যতদিন সিস্টেমে থাকে সেই সময়টাতেই থাকে, এরপরে চলে যায়। মানে ইট ডাজন্ট চেঞ্জ এনিথিং ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। খুব রেয়ার অকেশনে হতে পারে, সেটার পার্সেন্টেজ খুবই খুবই কম। আমার যে প্র্যাকটিসে যারা পেশেন্ট আছে, যখনই আমরা একটা ওয়েট অ্যাচিভ করি, 30 পাউন্ডস ওয়েট লস অরিজিনাল প্ল্যান ছিল, ওয়েট অ্যাচিভ করার পর আমি যখন বলি যে তোমরা এখন ইদার ইউ স্টার্ট লিভিং উইদাউট অজেম্পিক অর নট, ইউ ক্যান ট্রাই। এটা একটা পার্সোনাল চয়েস, সেটারও গাইডলাইন আছে। দেখা যায় যে অলমোস্ট অলওয়েজ মানুষ ওয়েট গেইন করে, কারণ হলো তার যে অ্যাপেটাইট সাপ্রেশন, এই যে আমাদের যে খিদার ইচ্ছা, এই যে খিদা লাগে খাই 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 ভাব, সেটা চলে আসে আবার। তো ফলে আপনার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য যে এটা আবার চলে আসবে, তার মানে যে সিস্টেম আবার আগের মতো কাজ করছে। তো সেটা চেঞ্জ হয় না, পার্মানেন্ট চেঞ্জ হয় বলে আমাদের কাছে সেই এভিডেন্সটা এখনো নেই। সেক্ষেত্রে নিজেকে বরঞ্চ কনসাস থাকতে হবে যে আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি যেন সচেতন থাকি। যেহেতু ওয়েট কন্ট্রোল করবার জন্য তিনি একটি ট্রিটমেন্টের ভিতর দিয়ে গিয়েছেন, তো পরবর্তীতে যখন ট্রিটমেন্টটা কমপ্লিট মনে হচ্ছে, তারপরে তাকে পার্সোনালি অনেক বেশি কনসাস হতে হবে তার খাওয়া দাওয়ার ব্যাপারে। আমি যেটা বলি সেটা হলো যে খুব খুব ইম্পর্টেন্ট যে আমরা যে খাবার খাই সেটাতে সব ভাত রিলেটেড। আপনি একটা ভর্তা খাবেন, ভাজি খাবেন, ভাতের সাথে না মিশিয়ে খেলে হয় না। তো আমার কথা হলো যে ওয়েট চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়েট লস। এবং এই ভাতের পরিমাণ কমাতে হবে, সবজির পরিমাণ বাড়াতে হবে, ফল একটু খেতে হবে। খালি বছরে একবার আম খেলে তো হবে না, অনেক ধরনের ফল আছে, বিশেষ করে দেশে আমরা অনেক ফল পাই। তো বলে যে না আমি আম আর লিচু ছাড়া কিচ্ছু খাই না। লিচু থাকে 15 দিন, আম থাকে 2 মাস। তো এটা তো খুব অসুবিধা। আমাদেরকে অন্য খাবার খেতে হবে, ফাইবারস ফুড, আপেল খেতে হবে। এবং প্রথম দিকে না খারাপ লাগলে দেখবেন যে ভালো না লাগলেও পরের দিকে খারাপ লাগে না। ইটস এ হ্যাবিট, ফুড ইজ এ হ্যাবিট। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে ওজেম্পিক এবং আদার ওয়েট লস রিলেটেড মেডিকেশন সম্পর্কে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হচ্ছি। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় ওজেম্পিক অ্যান্ড আদার ওয়েট লস রিলেটেড মেডিকেশন। আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। ডক্টর তানভীর হোসেন, আমরা ওজেম্পিক সম্পর্কে অনেক বেসিক ইনফরমেশন জানলাম। আমি আপনার কাছে আরো জানতে চাইবো আরো একটি বেশ জনপ্রিয় ওষুধ যেটা আসলে পিওরলি ওয়েট লস পারপাসেই ব্যবহৃত হচ্ছে, যেটা হচ্ছে ওয়েগোভি। তো ওয়েগোভি সম্পর্কেও যদি আপনি একটু আলোচনা করেন। অ্যাকচুয়ালি ওয়েগোভি হলো সেমিগ্লুটাইড, একেবারে সেম ওষুধ, কিন্তু এটা অনেকটা ইন্স্যুরেন্স পারপাসে তৈরি করা। যে আপনি যখন ওয়েগোভি দেবেন তখন বোঝা যাবে যে আপনি শুধুমাত্র ওয়েট লসের জন্য দিয়েছেন, এবং কতদিন কিভাবে দেবেন সেটার একটা ডোজ আমাদেরকে দেয়া হয়েছে, আমরা সেটা ফলো করি। তো সেই জন্য ওয়েগোভিটা একটা মানে ওষুধ যেটা একই ingredients, different name. So Ozempic is Wegovy, Wegovy is Ozempic. জাস্ট দু কারণে ব্যবহার করা হয়, এই জন্য দুটো নাম। এবং আপনারা আরেকটা নাম শুনবেন, সেটা নাম হলো জেববাউন্ড। জেববাউন্ডটা হলো আরেকটা যে ওষুধ আছে টার্জেপেটাইড, টার্জেপেটাইডের ওয়েট লস ভ্যারাইটির জন্য। এই দেশে আমাদের ইউনাইটেড স্টেটসে খুব ইম্পর্টেন্ট যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন, কারণ এটা খুবই এক্সপেন্সিভ ওষুধ, $1000 পার মান্থ এটার খরচ পড়ে যদি আপনি আউট অফ পকেট খরচ করেন। তো সেই জন্য এরা বের করেছে যে আমি একজন ডাক্তার হিসেবে যখন প্রেসক্রিপশন দিচ্ছি, প্রেসক্রিপশনটাই ডিটারমাইন করে যে আপনি কিসের জন্য এটা নিচ্ছেন। এবং ইন্টারেস্টিংলি যখন আপনার ডায়াবেটিসের জন্য দেয়া হয়, আমরা তো সেমিগ্লুটাইড অথবা অজেম্পিক লিখি অথবা টার্জেপেটাইড লিখি, মুনজারো যেটা আরেকটা নাম, তখন ওরা হলো ওটা ডিসকন্টিনিউ করে না, অনেক অনেক দিন চলতে থাকে যতদিন পেশেন্টের ডায়াবেটিস থাকে।
অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ওয়েট লসের জন্য দেই তখন ওরা ওটা ফলো করে যে পেশেন্টের ওয়েটটা কিরকম হলো, দেন ইফ ইউ লুজ সে 30, 35, 40 pounds, do you need to take this anymore? ওরা অনেক কোশ্চেন করে আমাদেরকে, আসলে they send us a form to fill up so that they want to know whether আমরা কি এটা আরো কন্টিনিউ করতে চাই কিনা। এই জন্য দুটো আলাদা আলাদা করে নাম দেয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু চেষ্টা করছি যে প্রশ্নগুলো খুব কমনলি আমরা আমাদের দর্শকদের বা পেশেন্টদের ভিতরে শুনে থাকি, সেই কোশ্চেন গুলি আসলে আপনাদেরকে রেসপন্স করতে। তারপরে যদি আপনাদের আরো রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে জানতে চাইবেন, আমরা অবশ্যই আমাদের পরবর্তী আলোচনায় আবারও সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। ডক্টর হুসাইন, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ওষুধ আমরা দিচ্ছি এবং ওয়েট লস এবং ডায়াবেটিস দুটি ডিফারেন্ট ইন্ডিকেশনে ডোজগুলো ডিফারেন্ট হচ্ছে। তো সেখান থেকে আমি জানতে চাইবো যে এই ওষুধের ডিউরেশন কিরকম হয়ে থাকে। আমি ওজেম্পিকের ক্ষেত্রে যদি জানতে চাই এবং ওয়েগোভির ক্ষেত্রে যদি জানতে চাই, ডিউরেশনটা সাধারণত কিরকম হয়ে থাকে এবং কিভাবে সেটা নির্ধারণ করা হচ্ছে। কারণ অনেক সময় হয়তোবা অনেকেই এখানে এই দেশে অথবা যুক্তরাষ্ট্রের বাইরেও আমি দেখেছি যে হয়তোবা নিচ্ছেন এবং ডাক্তারের সাথে আলোচনা না করেই আবার নিজের কমফোর্ট অনুযায়ী অনেক সময় সে ওষুধ বন্ধ করে দিচ্ছেন। তো সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। আমার পেশেন্ট যেমন আমি লস ভেগাসে প্র্যাকটিস করি, আমার এখানে অনেক পেশেন্ট আছে। ইন্টারেস্টিং, আমার বাংলাদেশের কিছু পেশেন্ট আছে যারা আমার অ্যাডভাইস ফলো করে। তাদেরকে খুব স্ট্রিক্টলি বলা আছে যে ওষুধ দাওয়াতের উপর চেঞ্জ করলে হবে না। তো আমি অ্যাকচুয়ালি দিস ইজ এ ফ্যাক্ট যে আমাদের অনেকে আমাদের কমিউনিটিতে যে সপ্তাহে উইকেন্ডে অনেকগুলি দাওয়াত থাকে, সেই উইকেন্ডে তারা এইটা বন্ধ করে দেয়। কারণ খুব অদ্ভুত ব্যাপার, বলে যে এরকম ভালো ভালো দাওয়াত সেই ভাবি বা এই কালামা খুব ভালো রান্না করে। তো শুনতে সিলি লাগলে এটা রিয়েল স্টোরি। তা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে প্রতি সপ্তাহে ওষুধটা নেওয়া। আপনি যে কথাটা বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা, যে কতদিন আমি কন্টিনিউ করব, তাই না? এক হলো যে যদি এটা ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি হয় অথবা ডায়াবেটিস হয়, তাহলে এটা তো ডিসকন্টিনিউ করার কোনো কারণ নেই। কারণ হলো যে ডায়াবেটিস হলো হঠাৎ করে চলে যাবে না আপনার শরীর থেকে। তো ইউ নিড টু কন্টিনিউ দ্যাট, সিম্পলি টু রিমেম্বার। আর হলো যে আর এটা নিয়ে কিছু নেই যে আমি কতদিন নিব, কেন নিব, এটা ডাক্তারেরই এটা উচিত ফলো করা, রাদার দেন যে আমি আমাকে ডিসিশন নিতে হবে। সেকেন্ড অপশন যেটা, যে ওবিসিটির যারা নিচ্ছে, সেখানে একটা প্রশ্ন আছে, পেশেন্টের ডিসিশনটা কি। পেশেন্টের ধরেন কারো একজন গোল ওয়েট হলো 150 পাউন্ড, ডিপেন্ডিং অন বিএমআই। তো সেখানে আমরা 180 পাউন্ড থেকে শুরু করেছিলাম। 30 পাউন্ড লুজ করার পরে 150-এ যখন পৌঁছেছি, আমি যে প্রশ্নটা করি যে আপনার কি মনে হয় যে এখন যে পরিমাণ খাবার আপনি খান, ইউ ক্যান কন্টিনিউ দ্যাট, যে স্মল অ্যামাউন্ট অফ ফুড এবং ফ্রিকুয়েন্ট স্ন্যাক্স এবং সিঙ্গারা সমোসা এগুলি বেশি খান না। তো এটা তো আমাদের ট্রেডিশন, আমাদের কালচারের, যে আমরা একটু বিকাল হলেই একটু এসব খেতে পছন্দ করি। অজেম্পিক যারা নেয় বা টার্জেপেটাইড যারা নেয়, তাদের এই অ্যাপেটাইটটা কমে যায়, তার এই কিছুক্ষণ পর পর খেতে ইচ্ছা করে না। এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিস্টিংশন। তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি পারবেন, তখন ওষুধটা আমরা কারো কারো ক্ষেত্রে বন্ধ করি, কারো কারো ক্ষেত্রে বন্ধ করি না। কারণ দেখা গেছে যে কথাটা আমি আগে বলেছি যে এই ওষুধ বন্ধ করলে ওয়েটটা আবার ব্যাক করে, কারণই হলো যে অ্যাপেটাইটটা ব্যাক করে এবং we can go back to the same situation within 6 months, আবার দেখা যাবে 30 পাউন্ড ওজন গেইন করে ফেলেছি। তো এই জন্য যে লাইফস্টাইল মডিফিকেশন, দুটো জিনিস, এক হলো ডায়েট কন্ট্রোল, দু হলো 150 মিনিট এক্সারসাইজ এভরি উইক, 150 মিনিটস অফ এক্সারসাইজ এভরি উইক। এতে দেখা যায় যে আমাদের মেটাবলিজম ভালো হয়, আমাদের অ্যাবজর্পশন ভালো হয়, আমাদের খাবারের কমে যায়, বাসায় বসে বসে খাওয়া সেটা চলে যায়। আমার মনে হয় যে এই দুটো জিনিস খেয়াল করতে হবে এবং ডিউরেশনটা ওভাবে ডাক্তারের সাথে কথা বলে ঠিক করতে হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি বললেন যে ডায়েট এবং এক্সারসাইজ এই দুটাও কিন্তু একই সাথে লাইফস্টাইলে নিয়ে আসতে হবে। অনেকেই আমাদের কমিউনিটির মানুষরা বিশেষভাবে মনে করে থাকেন যে আমি এই ওষুধটি নিচ্ছি, আমার আর কোনো দায়িত্ব নেই। আমি এখন যেভাবে খুশি জীবনযাপন করলাম। খাওয়া-দাওয়ার অভ্যাসটি হয়তোবা ওষুধের কারণেই আর স্বেচ্ছাচারিতা করা যায় না। কিন্তু আপনি যেটা বলছি আমরা যে এক্সারসাইজ করবার যে প্রয়োজনীয়তা বা সেডেন্টারি লাইফস্টাইল এটার যে একটি অল্টারনেটিভ ওয়ে প্র্যাকটিস করা আমি দেখেছি যে এগুলো আসলে একদমই আমাদের পেশেন্টদের ভিতরে খুবই কম। এবং তার ফলে কিন্তু দেখা যায় যে অনেকেই আসলে এক্সপেক্টেড আউটকামটা হয়তোবা দেখতে পান না। এবং আপনি আরো খুব মজা করে কথাটি বললেন কিন্তু ব্যাপারটি আসলে স্যাড যে দাওয়াতে যাবেন যে সপ্তাহে সেই সপ্তাহে পেশেন্ট নিজের ইচ্ছাতেই ইনজেকশন নিচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি আরেকটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে যারা মনে করেন যে তিনি খাবার ব্যাপারটা সেলফ কন্ট্রোল করতে পারবেন না, তিনি এই হয়তোবা দীর্ঘ সময় ওষুধটি নেবার পরেও যে একটি অল্টারনেটিভ ডায়েট সিস্টেমের ভিতর দিয়ে তিনি গেলেন কিন্তু ওষুধ বন্ধ করে দেওয়ার পরে আপনি ভাবছেন যে পেশেন্ট আবারও আগের লাইফস্টাইলে চলে যাবে, একটু পরপরই খাবার যে ব্যাপারটি হয়তোবা সেভাবে করে তিনি আবারও ওভারওয়েট বা ওবেস হয়ে যেতে পারেন। কিন্তু একই সাথে কিন্তু ওষুধগুলো আসলে ভীষণ এক্সপেন্সিভ এবং কস্ট এবং ইন্স্যুরেন্স রিলেটেড অনেক প্রশ্নও চলে আসে এবং আমি দেখেছি অনেক পেশেন্ট আসলে স্ট্রাগলও করেন ইন্স্যুরেন্সের পারমিট পাবার জন্য। তো এই বিষয়ে একটু জানতে চাইবো। আচ্ছা, প্রথমত যে প্রাইভেট ইন্স্যুরেন্স যেগুলি আমি দু একটা নাম বলি, একনা, সিগনা, ব্লু ক্রস, এরা সবাই কাভার করে এবং এর কোপে হলো তারপরেও কাভার করেও কোপে হলো এরকম $30 থেকে $50 পার মান্থ, মানে 4টা ইনজেকশন $30 থেকে $50 দিতে হয়। এটা হলো একটা। আরেকটা হলো যারা কাভার করে না, জিরো কাভারেজ, তাদের অনেক আগে $1000 ছিল, এখন $500 হয়ে গেছে প্রতি মাসে। এখন খুব ইম্পর্টেন্ট টু মেনশন, এই দেশে আরেক ধরনের ফার্মাসি আছে যাদের কম্পাউন্ডিং ফার্মাসি বলে। কম্পাউন্ডিং ফার্মাসি হলো যারা ওষুধ তৈরি করে আপনার জন্য এবং আপনাকে প্রতি মাসে সাপ্লাই দেয়, কিন্তু এরা হলো অরিজিনাল যে ড্রাগটা সেটা জেনারিক ফর্মটা থেকে তৈরি করে। এবং কম্পাউন্ডিং ফার্মাসি যে লেজিটিমেট ফার্মাসি, ওখানেও একটা স্ট্যান্ডার্ড আছে। এখানে ইলিগাল ব্যবসা নয়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং কারো যদি এরকম হয়, ধরেন একটা পেশেন্টের মেডিকেইড আছে, নিউ ইয়র্ক স্টেটের কথাই ধরেন, নিউ ইয়র্ক স্টেটের মেডিকেইড আছে, তার কিন্তু অজেম্পিক অথবা টার্সেপেটাইড কাভারেজ নেই। হ্যাঁ, এবং আপাতত নেই, ভবিষ্যতে হয়তো আসবে, কারণ এটার অনেক পজিটিভ বেনিফিট আছে। এবং সে তার ফলে হচ্ছে কি যে তাকে কম্পাউন্ডিং ফার্মেসিতে যদি যায়, সেখানে খরচ হলো মাসে হলো $120-150। কিন্তু যে বেনিফিটটা আমি পাই, আমি একটুখানি আমাকে যদি একটু বলতে দেন যে বেনিফিট কি। দেখা গেছে যে ইট ইমপ্রুভস হিমোগ্লোবিন A1C, এটা হলো কার্ডিওভাস্কুলার ইভেন্ট অ্যান্ড ডেথ 25% কমায় এবং হার্ট ফেলিওর যাদের আছে তাদের সিমটম ইমপ্রুভ করে। যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তাদের স্লিপ অ্যাপনিয়া ইমপ্রুভ করে। যাদের লিভার প্রবলেম আছে, ফ্যাটি লিভার কিন্তু ভবিষ্যতে খুব ইট ক্যান টার্ন ইনটু সিরোসিস, এবং এই ফ্যাটি লিভার ইমপ্রুভ করে। তো এতগুলি জিনিস, এবং এই যেগুলো বললাম আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি, এগুলি অনেক বেশি ইনসিডেন্স। আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট এইসব বিষয়ে। এবং হাফসা, আপনাকে আবার ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ। সর্বশেষে আমি জানতে চাইবো যে আসলে আমরা রিসার্চে দেখতে পাচ্ছি যে ওয়েট লসটা আমরা কি স্পেসিফিক করে বলতে পারছি যে একজন পেশেন্ট কত % ওয়েট লস করতে পারছেন, এবং একই সাথে খুব সিম্পল কিন্তু খুব কমনলি আস্কড আরেকটি কোশ্চেন, আমরা জানি যে অনেকেই জানতে চান যে ইনজেকশন ফর্মে কি শুধু ওষুধটি এসে থাকে এবং সেটা কি করে তিনি কতদিন পর পর নিতে হবে কমনলি এবং কি করে তিনি সেটি নিতে পারেন, কারণ অনেকেই কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আসলে ইনজেকশন ব্যাপারটিকে ভয় পান। আচ্ছা আচ্ছা, কয় মিনিট বাকি আছে? 3 মিনিট। 3 মিনিট, সরি। তো অনেকগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক হলো যে শুধু কি আমি ডায়েট এন্ড এক্সারসাইজ করে কি আমি ওজন কমাতে পারি কিনা। দেখা গেছে যে
8 থেকে 10% ওয়েট এভাবে কমানো যায়, কিন্তু এটা সাস্টেইনেবল হয় না। যে কোনো কারণেই হোক, আমরা এক্সারসাইজ শীতকালে করতে পারি না, গরমকালে গরম বেশি পড়ে। আর হলো ফুড, আমাদের কয়েকদিন পর পর দাওয়াত থাকে, এবং আমার মনে হয় আমার একটা ডায়েট দাওয়াতের গাইডলাইন করা উচিত। এবং এরপরের যে প্রশ্নটা ছিল যে ওষুধ মুখে খাওয়া যায় কিনা, there is a form known as Ribelsus, RYBELSUS. Ribelsusটা হলো oral semaglutide, কিন্তু এটার ওয়েট রিডাকশনটা ফর হোয়াট এভার রিজন ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইনজেকশন ফর্ম, কিন্তু এটা হিমোগ্লোবিন A1C ইমপ্রুভ করে। আরেকটা প্রশ্ন হলো যে এটা ইনজেকশন ফর্মটা, মানে ওটা ইনজেকশন সম্পর্কে যদি আপনি একটু বলেন, যাতে পেশেন্টরা বুঝতে পারে যে এটা আসলে কতটাই সিম্পল নিজে নিজে নেবার জন্য, এবং এতে আসলে যে ভয় পাবার কিছু নেই। হ্যাঁ, এটা সাধারণত আমরা বলি যে সবচেয়ে ভালো হলো যে এটা পেন ইনজেকশন আকারে আসে, তাই না? যেটা দেওয়া হয় এত ছোট নিডল যে নিডলতে অলমোস্ট দেখা যায় না, এবং একবার দেখে নিলে, এবং ইউটিউবে এটার একটা অ্যাকচুয়ালি অনেক আছে, টিউটোরিয়াল আছে যেটা ফলো করা যায়। এবং আমি অ্যাসিওর করছি যে এটা খুবই 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 সিম্পল, কারণ আমার অনেক পেশেন্ট যারা সবাই সেম কোয়েশ্চেন, আমেরিকান পেশেন্ট, কিন্তু একই কোয়েশ্চেন জিজ্ঞেস করেন ওরা যে আমি কেমন করে ইনজেকশন, জীবনে তো ইনজেকশন নিই না, আর আমি ইনজেকশন নিতে গেলে ফিট হয়ে যাই। তো তাদেরকে আমি একবার দেখিয়েছি, দ্যাটস নেভার হ্যাড এ প্রবলেম আফটার দ্যাট। তো এবং ব্যথা লাগে না, আমাদের ব্যাপারটা একদমই সহজ, আসলে খুবই 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 সহজ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে ওজেম্পিক এবং আদার ওয়েট লস রিলেটেড মেডিকেশন সম্পর্কে খুবই কমনলি আস্ক যে কোশ্চেন গুলো, সেগুলো নিয়ে আসলে আমাদের আজকে এই আলোচনা অনুষ্ঠানটি সাজাবার জন্য। এরপরও আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে আমাদের কাছে জানতে চাইবেন, আমরা অবশ্যই চেষ্টা করব খুব শীঘ্রই আরো ডিটেলস, আরো ইনফরমেশন নিয়ে, এবং আপনাদের অজানা আরো যদি ইনফরমেশন থেকে থাকে সেগুলো নিয়ে আবারও আলোচনা করবার জন্য। আমাদের সাথে সুপ্রিয় দর্শক এতক্ষণ আলোচনায় ছিলেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। ডক্টর হোসেন, আপনার ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকটি নিয়ে আলোচনা করবার ইচ্ছা প্রকাশ করবার জন্য, এবং আমাদের সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপনার মূল্যবান সময় শেয়ারের জন্য বিশেষ কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।